কমিশন বাড়ানোর আশ্বাসে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। রমজানের আগেই কেটে যাবে গ্যাসের সংকট, জানালেন বিইআরসি চেয়ারম্যান। দীর্ঘ 2 দশক পর বাবার জন্মভূমি বগুড়ায় যাবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবের আমেজ। বোমা বিস্ফোরণে বিধ্বস্ত ঘর, শরীয়তপুরে হাত বিচ্ছিন্ন যুবক সহ 2 জনের মৃত্যু। বিস্ফোরণের কারণ জানতে তদন্তে পুলিশ। গভীর সাগরে নিষিদ্ধ জাল ব্যবহার ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান। মূল হোতা ভারতীয় জেলে পণ্ডিত বিশ্বাস ও 6 বাংলাদেশি গ্রেফতার। বিপুল পরিমাণ ট্রলিং জাল জব্দ। এবং কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। বিইআরসির আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসায়ীদের দাবি যৌক্তিক বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এর আগে 6 দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। হঠাৎ করে দেশে প্রায় সব কোম্পানির এলপিজি সিলিন্ডারের সংকট। খুচরা দোকান থেকে শুরু করে ডিলার সহজে মিলছে না কোথাও। সম্প্রতি এমন পরিস্থিতিতে পড়েন দেশের এলপিজি সিলিন্ডারের গ্রাহকরা। এ অবস্থায় 6 দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে ধর্মঘট পালন করেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা। ডিলারদের কাছ থেকে সিলিন্ডার না পেয়ে বিক্রি বন্ধ করেন খুচরা বিক্রেতারা। এতে দেখা দেয় তীব্র সংকট। চরম বিপাকে পড়েন গ্রাহকরা। অনেক বিক্রেতা মজুত করা এলপিজি সিলিন্ডার বিক্রি করেন অতিরিক্ত দামে। সরকারে দিচ্ছে এক রেট, দোকানদারের নিচ্ছে আরেক রেট, এখন ডিলারের নিচ্ছে আরেক রেট। ডিলার বলছে গ্যাস পাইতেছে না, বা কালকে 5টা দিছে, আর যখন আসে তখন দিতে পারবে, এর আগে দিতে পারবে না। আগে তো প্রায় 1250 এরকম বিক্রি হইতো, এখন 1600 প্রকার ভেদে 1700 এরকম নিচ্ছে। সংকট সমাধানে বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে রাজধানীতে বৈঠকে বসেন এনার্জি রেগুলেটরি কমিশন। এ সময় দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করেন ব্যবসায়ীরা। আপনাদের যেটা বক্তব্য এটা যুক্তিসঙ্গত এবং নিঃসন্দেহে আমরা এটা বিবেচনা করব। ধর্মঘট যেটা বলছেন বা স্ট্রাইক বলছেন এটা প্রত্যাহার করতে হবে আপনাদেরকে। এটা রিকোয়েস্ট করতেছি জনগণের পক্ষে, সকলের পক্ষে, এখানে সবার সামনে আর কি। এটা যেটা হবে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে এবং আপনাদের যে সমস্যাটা বলছেন সমস্যাটা ইনশাআল্লাহ দেখব। সংকট সমাধানে আগামী সপ্তাহে বিইআরসির সঙ্গে দেশের গ্যাস সিলিন্ডারের ইনঅ্যাক্টিভ কোম্পানির মালিকদের সঙ্গেও বৈঠক করার আশ্বাস দেওয়া হয় সভায়। তারা যেটা বলছিল। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দীর্ঘ 2 দশক পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সফর স্মৃতি, উত্তরাধিকার আর আত্মিক বন্ধনের এক গভীর প্রত্যাবর্তন। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা জুড়ে উৎসবের আমেজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। আমার আনন্দই চোখের পানি আসে, খালি আমার না, পুরো বাংলাদেশের। সব কাম কাজ ফেলে দিয়ে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো। কাকতালয় যেন ইতিহাসের নির্মম এক সমাপন। ঠিক সেই 11 জানুয়ারি যেদিন 111 নামে এক রাজনৈতিক মহাদুর্যোগ নেমে এসেছিল জিয়া পরিবারের উপর। দীর্ঘ 1.5 যুগ পর ঠিক সেদিনই পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের যাত্রা আর আগের মতো নয়। সঙ্গে নেই মমতাময়ী মা বেগম খালেদা জিয়া ও আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আছে শুধু একটা স্মৃতির ফুলঝুরি। 1984 সালের 5 ফেব্রুয়ারি প্রথম বগুড়ায় আসেন তারেক রহমান। সেদিন মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। সেখান থেকেই শুরু হয় বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্ক। বগুড়ার এমন কোনো জনপদ নেই যেখানে তারেক রহমানের পা পড়েনি। বিএনপি সরকার থাকাকালে তার তত্ত্বাবধানে জেলার বহু অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। 2006 সালে 31 আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর। সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই। আর ছোট ভাই কোকোর সঙ্গে শেষবার বগুড়ায় আসেন 24 ডিসেম্বর 2006। খুব ভালো লাগিচ্ছে, খুব আরাম লাগিচ্ছে। 19 বছর পরে বাংলার মাটিতে
পাও দিছে, সব কাম কাজ ফেলে দিয়ে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো। আগামী 11 জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপনের পর 12 জানুয়ারি শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। এরপর ঐতিহাসিক মহাস্থানগড়ে শাহ সুলতান মাইসাওয়া রহমতুল্লাহ আনহুর মাজার জিয়ারত শেষে মোকামতলায় আরেকটি গণদোয়ায় অংশ নেবেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে 14 জানুয়ারি যাবেন নিশ্চি করে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি এবং আমরা আমাদের নির্বাচনের কিছু আচরণবিধি মেনে আমাদের কাজগুলো করতে হচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত আবেগের জায়গা। বগুড়ার মাটিতে একজন নেতা নয়, ফিরে আসবে ঘরের সন্তান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। টাঙ্গাইলে তারেক রহমানের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সকালে প্রস্তুতি পর্যালোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশনায়ক তারেক রহমানের স্বাগত জানানোর জন্য দল মত নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে, তাকে এক নজর দেখবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিকভাবে তাকে সমর্থন দিবে। এটি বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি ব্যক্ত করেছেন। বেগম খালেদা জিয়ার দেয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়বেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। এ সময় আমির খসরু বলেন, খালেদা জিয়া ১/১১ এরশাদ ও শেখ হাসিনার সঙ্গে আপোষ করেননি, তিনি ছিলেন আপোষহীন নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তায়, চেতনায়, দর্শনে যে গণতন্ত্রের মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেগম জিয়াকে দিয়েছেন, বেগম জিয়া তারেক রহমানকে দিয়েছেন। এই মশাল, গণতন্ত্রের মশাল নিয়ে আজকে তারেক রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন, আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি। সবাই চাঁদাবাজদের ঘুম এরই মধ্যে হারাম হয়ে গেছে। তারা বুঝে গেছে তাদের গদি নড়ে গেছে, তাই ভয় ভীতি দেখাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। দুপুরে দেবিদ্বার উপজেলার ধলাশ গ্রামে পদযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। বলেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান তারা। পরে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় নেতাদের সাবধান করে হাসনাত বলেন, ভয় ভীতি দেখিয়ে লাভ নেই, মানুষ এখন সচেতন। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে, মাটি কাটে তাদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি লড়ে যাচ্ছে, যার কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে। বড় বোয়াল মাছ পুকুরের মধ্যে যখন সব মাছ খাওয়া শেষ হয়ে যায়, তখন দেখবেন তার লেজের মধ্যে কামড় থাকে, লেজের মধ্যে কামড়। এই লেজের কামড় কিন্তু অন্য মাছ দেয় না, এই লেজের কামড়টা সে তার নিজের লেজে নিজেই কামড় দেয়। দেখবেন বড় বড় যে হোমরা চোমরা যারা আছে, তাদের এখন ভীতি, তাদের ভয়, এই লেজের মধ্যে এখন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং জাল ব্যবহার করে মাছ আহরণ ও জাল তৈরির মূল হোতা ভারতীয় জেলে পণ্ডিত বিশ্বাসকে আটক করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে বাংলাদেশি 6 কারিগরকেও। জব্দ করা হয়েছে 36 লাখ টাকা মূল্যের 12টি অবৈধ ট্রলিং জাল। সম্প্রতি কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী অধিক মুনাফা লাভের লক্ষ্যে সরকারি নিষেধ অমান্য করে সাগরে মাছ আহরণ করছে। কাঠের ফিশিং বোটে অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম সহ ছোট ফাঁসের বেহুন্দি জাল স্থাপন করে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তর করছে। এ ছোট ফাঁসের জালে আটকে পড়ে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মাছ ও মাছের প্রাকৃতিক খাদ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। অবৈধ আর্টিসানাল ট্রলিং জাল তৈরির মূল হোতা ভারতীয় নাগরিক কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় একটি কারখানায় অবৈধ জাল তৈরি করছে, এমন খবরে বুধবার সন্ধ্যায় অভিযান চালায় কোস্টগার্ড। 36 লক্ষ টাকা মূল্যের 12টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম সহ ট্রলিং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করা হয়। এ সময় আটক করা হয় 6 জন বাংলাদেশি কারিগর।
কিছু অসাধু ট্রলিং জাল ব্যবসায়ী সহ বরগুনার মাসুম কোম্পানি, বাঁশখালীর শুক্কুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানি ভারতীয় নাগরিককে দিয়ে অবৈধ জাল বানাচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। সে বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশি ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির মূল কারিগর হিসেবে কাজ করে। এর আগে গত 12ই আগস্ট কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। টানা 3 দিন ধরে রাজশাহী, ঠাকুরগাঁও, গাইবান্ধা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা সহ জেলায় জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। কাজে যেতে বেগ পেতে হচ্ছে শ্রমজীবীদের। গরম কাপড় কম থাকায় কষ্ট হচ্ছে তাদের। গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, তবে তার শরীরে গুলি লাগেনি। সম্প্রতি অনলাইনে নিজের মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরী। দুপুরে মোটরসাইকেল কেনার কথা বলে নগরের বাসন থানার মোগরখাল যুগীতলা এলাকায় তাকে ডেকে নেয় এক যুবক। পরে চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল চালু করে হাবিবকে গুলি করে 2 যুবক। এ সময় হাবিব চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার পরপর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। পুলিশ জানায় ক্রেতা সেজে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে। দেখছেন বাংলার সময়। খুলনার শিববাড়িতে বিসিকের উদ্যোগে চলছে নারী উদ্যোক্তা মেলা। ক্রেতা বিক্রেতাদের কেনাকাটায় জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। যাচ্ছি তার কাছে। ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে খুলনা বিসিক উদ্যোক্তা মেলা। মূলত এটি সকাল 11টা থেকে শুরু হলেও সন্ধ্যার পরে আমরা দেখি মেলায় জমজমাট হয়ে ওঠে। এখানে কিন্তু যারা আসলে উদ্যোক্তা রয়েছেন, অর্থাৎ বিসিকের নিবন্ধিত যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্যই মূলত এই মেলার আয়োজন। এবং এই মেলায় মোট 40টি স্টল রয়েছে। যারা একেবারেই উদ্যোক্তা পর্যায়ের রয়েছেন তাদের নিজেদের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে এই মেলায় আসলে উপস্থাপন করছেন। এবং আমরা দেখেছি এখানে বিক্রেতাদের মধ্যে যারা আসলে নিজস্ব পণ্য তৈরি করছেন, বিশেষ করে হাতের কারুকাজ, অনেকে নিজস্ব তৈরি খাবার, জামা কাপড় এসবের প্রতি কিন্তু সাধারণ ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে। এবং পুরো মেলা জুড়ে কিন্তু আমরা দেখছি সন্ধ্যার পরে এই জমে ওঠে। এবং এই মেলাটি গত 4 জানুয়ারি শুরু হয়েছে। 10 দিন ব্যাপী এই মেলা চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। এবং প্রতিদিন কিন্তু এই সন্ধ্যার পর থেকেই মূলত জমে ওঠে এবং রাত 10টা পর্যন্ত কিন্তু আসলে এই মেলা চলে। এখানকার আসলে যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে এই উদ্যোক্তা মেলা আসলে তাদেরকে নতুন করে তাদের পণ্য সবার কাছে পরিচয় করানোর জন্য খুলনা অঞ্চলের সমস্ত উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে নারী উদ্যোক্তা রয়েছেন, তারা আসলে বিসিকের এই মেলার মাধ্যম দিয়ে কিন্তু নিজেদের পরিচিতি তুলে ধরতে চান এবং তারা আগামী দিনে আরো বড় আকারে তাদের প্রতিষ্ঠান করার কথাও কিন্তু আসলে আমাদেরকে বলেছেন। একটু যদি বলি, আমরা এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আসলে এখানকার মেলায় আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে যেমনটা আসলে বলছিলাম, সমস্ত উদ্যোক্তারা নিজেদের হাতে পণ্য তৈরি করছেন, তাদের পণ্যের প্রতি কিন্তু আমরা দেখেছি যে সাধারণ ক্রেতাদের একটি আকর্ষণ রয়েছে এবং অনেকেই কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় পণ্য ক্রয় করছেন। বিভিন্ন স্টলে কিন্তু আমরা দেখছি মেলা উপলক্ষে বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে, বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে। এবং এসব ছাড় থেকে কিন্তু তারা বলছেন যে তারা আসলে কেনাকাটা করতে পেরেছেন, অনেকে পছন্দ করে রেখে গিয়েছেন, পরে অন্য দিন এসে কিনবেন। সবকিছু মিলে যদি বলি, খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় যে বিসিক উদ্যোক্তা মেলা হচ্ছে এটি কিন্তু সকলের আসলে আকর্ষণ করেছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জেলা বিসিক উদ্যোক্তা মেলার সবশেষ খবর। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সময়।